শহর জেগে ওঠে ফুলের গন্ধ আর কোলাহলে। গাছে গাছে কুড়ি ফুটে, বাতাসে এক মধুর উষ্ণতা। রাস্তায় ছুটছে মানুষ, তবুও কোথাও যেন নরম এক ছায়া বসন্তের। ট্রাফিকের হর্নের ফাঁকে ফাঁকে শোনা যায় কোকিলের ডাক। আর ফুটপাতে দাঁড়ানো ফুলওয়ালার ঝুড়িতে ঝরে পড়ে রঙিন সকাল। সবচেয়ে ব্যস্ত এই শহরটাও যেন একটুখানি থেমে বসন্তকে অভিনন্দন জানায়। চির পরিচিত শহরে নবনী আবার পা রাখল, ঠিক 7 বছর পর। এই কয়েক বছরে শহরটা যেন আরো নতুন রূপে সেজে উঠেছে। প্রিয় শহর তার মোহময়তা ছড়াচ্ছে প্রতিটি কোণে। নবনীর বাবাকে উপর মহল থেকে বলা হয়েছে আজই যেন রাজশাহী শাখায় যোগ দেন। কোনো এক জটিল মামলার তদন্তের জন্যই এমন সিদ্ধান্ত। তাই ভোরেই তাদের রাজশাহীর নতুন ফ্ল্যাটে উঠে যেতে হয়েছে। বাড়ির মালিক তার বাবার পরিচিত হওয়ায় একদিনের মধ্যেই সব ব্যবস্থা হয়ে গিয়েছে। ফ্ল্যাটটা বেশ সুন্দর আর নিরিবিলি। পদ্ম আবাসিক এলাকায় অবস্থিত এটি। চারিপাশে আলো বাতাস আর গাছপালা যেন পরিপূর্ণ এক শান্তির আবরণ। 3টি ঘর রয়েছে ফ্ল্যাটটিতে। তার মধ্যে নবনীর ঘরটাই যেন সবচেয়ে সুন্দর। 6তলার বারান্দা থেকে পুরো শহর দেখা যায়। আর সেই বারান্দায় বসে দক্ষিণা হাওয়া উপভোগ করার মজাটাই আলাদা। নগরীর রূপ যেন বসন্তের ফুলের হাসি। মৃদু হাওয়ায় স্পর্শে নরম হয়ে ওঠে আকাশ। চোখগুলো অন্ধকার রাতে তারাদের মতো ঝিকিমিকি, যেখানে ডুবে থাকা যে কোনো দুঃখ মুছে যায়। গায়ের ত্বক মিষ্টি দুধের মতো কোমল, আর গালের লালিমা যেন লুকানো সূর্যের আলো। তার হাসি এমন এক মায়াজালে বাঁধা যা স্পর্শ করলেই হৃদয় ছুঁয়ে যায়। তার চোখ দুটো যেন গভীর সমুদ্রের মায়া। অন্ধকারে ঝিকিমিকি তারা যেখানে আলোর খোঁজ রাখে। সকালের মিষ্টি রোদের আলো যখন নবনীর মুখে পড়ে, তখন যেন তার স্নিগ্ধতা আরও দ্বিগুণ বেড়ে যায়। রোদের নরম ছোঁয়ায় তার চেহারা হয়ে ওঠে অন্তরঙ্গ ও প্রাণবন্ত। এক ধরনের কোমল ঝিলিক ছড়িয়ে দেয় চারিদিকে। নবনী আপাতত বাসাতেই একাই আছে। বারান্দায় বসে উপন্যাস পড়ছে আর চায়ের কাপে চুমুক দিচ্ছে। ইতিমধ্যে আফজাল সাহেব কলেজে ভর্তি করার ব্যবস্থা করে ফেলেছেন। কাল থেকে সে তার অনেক আকাঙ্ক্ষিত স্বপ্নের কলেজে পা রাখতে পারবে। রাজশাহী কলেজ, স্থাপিত 1873 সালে। নবনীর ঠিক কতক্ষণ গেটের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল সেটা সে নিজেও জানে না। তার বাবাও তাকে ভেতরে ঢোকার জন্য তাড়া দিলেন না। এখানেই তো তার আর তার মায়ের প্রেমের সকল স্মৃতি লুকিয়ে আছে। অর্ধাঙ্গিনীর কথা মনে পড়লেই যেন তার বুকের ভেতরে তীব্র বেদনার আঘাত অনুভব হয়। তার প্রিয় মানুষের পরিণতি যেন তার জন্যই এমন হয়েছে। অতীতের কথা ভেবে তিনি আজকের দিনটা নষ্ট করতে চান না। অতীত নিয়ে ভাবলেই যেন গভীর অনুতাপ ও বিষণ্ণতায় নিমজ্জিত হয়ে পড়েন তিনি। নবনীকে সঙ্গে নিয়ে তিনি প্রিন্সিপালের অফিসে গেলেন। সেখানে পৌঁছে কলেজের সব শিক্ষক শিক্ষিকার সঙ্গে নবনীর পরিচয় করিয়ে দিলেন। নবনীর বাবা মিস্টার আফজাল সাহেব এবং তার মা উভয়ই এই কলেজের অত্যন্ত মেধাবী এবং কোমল স্বভাব মানুষ ছিলেন। বর্তমান প্রিন্সিপাল তখন ছিলেন এক সাধারণ অধ্যাপক। আর নবনীর বাবা ছিলেন তার পছন্দের ছাত্রদের একজন। এত বছর কেটে গেল, শিক্ষক ও ছাত্রের সেই স্নেহবন্ধন আজও অটুট রয়ে গেছে। এখন তার মেয়েও সেই একই শিক্ষা প্রাঙ্গণে ছাত্রী হতে চলেছে, ঠিক তার মায়ের মতোই। নবনী এরপর বেরিয়ে গেল শ্রেণীকক্ষে যাওয়ার উদ্দেশ্যে। ঠিক তখনই তার বাবার কাছে একটি জরুরি কল আসে। তাই তিনি মেয়েকে বিদায় জানিয়ে তাড়াহুড়ো করেই কলেজ ছেড়ে চলে যান। এত বড় এক শিক্ষাঙ্গনে নবনী ঠিক বুঝে উঠতে পারছিল না কোথায় তাদের ক্লাস হবে। চেনা জানা কেউ নেই, আর অপরিচিত কারো কাছে কিছু জিজ্ঞেস করার সাহসটাও যেন হারিয়ে ফেলেছিল সে। নবনী এমনিতেই খুব শান্ত লাজুক স্বভাবের মেয়ে। নতুন পরিবেশে সে যেন নিজেকেই হারিয়ে ফেলেছে একটু একটু করে। নবনী হঠাৎ খেয়াল করল তার পাশ দিয়ে ধীরে ধীরে চলে যাচ্ছে একটি কালো রঙের রোলস রয়েস। চোখ যেন মুহূর্তেই স্থির হয়ে গেল সেই গাড়ির উপর। নবনী অভিভূত। এই দেশে এমন বিলাসবহুল গাড়ি খুব একটা দেখা যায় না। স্বপ্নের মতো গাড়িটা যেন এক নিমিষেই তার মনোযোগ কেড়ে নিল। গাড়ির চকচকে শরীর আর গম্ভীর গর্জনে যেন একটা আলাদা মহিমা মিশেছিল, যা নবনীর শান্ত হৃদয়ে এক অজানা কৌতূহলের ঝড় তুলল। একটু সামনে গিয়ে এই গাড়িটা থেমে গেল। ধীরে ধীরে দরজাটা খুলে সেখান থেকে নামলো এক সুদর্শন যুবক। গা ছমছম করা আভিজাত্য তার চাল চলনে। কালো শার্টে মোড়ানো ছায়ার মতো ব্যক্তিত্ব, চোখে সূর্য চশমা। অথচ তার উপস্থিতি যেন চারপাশের বাতাসকেও স্তব্ধ করে দিল। নবনী কিছুটা থমকে গেল।
অপরিচিত হলেও ছেলেটির মধ্যে যেন লুকিয়ে আছে কোনো অদ্ভুত টান, এক রহস্যময় আকর্ষণ। সে যেন চলমান একটি নিখুঁত ভাস্কর্য। গায়ের রং হালকা শ্যামবর্ণ, যেন সূর্য কিরণে পুড়ে ওঠা দীপ্ত কোনো গল্পের পুরুষ। চোখ দুটো গভীর তীক্ষ্ণ, যেন নিঃশব্দে কোনো কথা বলে ফেলে। আর হাসিতে লুকিয়ে থাকে আত্মবিশ্বাস আর রহস্যের এক মিশেল। চালচলনে এক প্রকার রাশভারী শান্ততা, যা তাকেই দেখে বোঝায় সে ভিড়ের একজন নয়, সে আলাদা। তার সৌন্দর্যে এক ধরনের শক্ত আকর্ষণ, যা চোখ সরিয়ে নেওয়া যায় না সহজে। চিকচিকে কালো চুল, তীক্ষ্ণ চোয়াল আর গভীর চোখ জোড়ায় যেন রাজকীয় এক দীপ্তি লুকিয়ে আছে। চালচলনে এমন একটা আভিজাত ভঙ্গি, যা দেখে মনে হয় সে আদতেই ভিন্ন এক জগতের মানুষ। তার উপস্থিতি কোনো কিছু বলার আগেই চারপাশে এক নীরব সম্মান জাগিয়ে তোলে। ছেলেটিকে দেখে নবনীর মনে হলো হয়তো সেও প্রথম বর্ষেরই ছাত্র। সাধারণত সে কোনো ছেলের সাথে কথা বলে না, তবে আশেপাশে আর কোনো মেয়ে না থাকায় নবনী বাধ্য হয়ে তার দিকে এগিয়ে গেল। নবনী শান্ত কণ্ঠে মাথা নিচু করে বলল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি কি আমাকে বলতে পারেন প্রথম বর্ষের ক্লাসরুম কোনটা? কোমল কণ্ঠের সে জিজ্ঞাসা শুনে ছেলেটি একটু চমকে পেছনে তাকালো। নবনীর স্নিগ্ধ রূপ যেন মুহূর্তেই তার ভাবনার সব পথ রুদ্ধ করে দিল। সাদা সালোয়ার কামিজে, খোলা চুলে, সাদা ফ্রেমের চশমায় নবনীকে যেন এক স্নিগ্ধ পরীর মতোই লাগছিল। তাকে দেখে ছেলেটির চোখে খেলে গেল এক প্রশান্ত বিস্ময়, যেন অপরিচিত ক্যাম্পাসেও হঠাৎই পরিচিত কারো মুখ দেখে ফেলেছে সে। ছেলেটি নিজের আবেগ ঢেকে রেখে গম্ভীর ভঙ্গিতে জিজ্ঞাসা করল, নাম কি তোমার? নবনী একটু ইতস্তত করে কিন্তু আর উপায় না দেখে নম্র স্বরে উত্তর দিল, ফারিহা তাহসিন নবনী। ভদ্রতার খাতিরে সেও জানতে চাইল, আপনার নাম? ছেলেটি ধীরে বলল, জেহরান, জেহরান কায়েফ। হাওয়ায় যেন নামটা বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। তার চেহারার মতোই রাজকীয়, মোহময় এক নাম। নবনীর চোখে মুহূর্তে ছেলেটি আরও এক ধাপ অনন্য হয়ে উঠল। জেহরান এবার স্বাভাবিক সুরে বলল, আমিও প্রথম বর্ষের, আমাকে ফলো করো। নবনী নিরুপায় এক কৌতূহলী মেয়ের মতোই তার পেছনে পেছনে হাঁটা শুরু করল, এক অপরিচিত অথচ অভিজাত পুরুষের অজানা পথে। রাজশাহী কলেজে সেই প্রাচীন শ্রেণীকক্ষ যেন ইতিহাসের এক নিঃশব্দ সাক্ষী। লাল ইটের পুরনো দেয়ালগুলো যেন শতবর্ষের জ্ঞান, আবেগ আর স্বপ্নগাথা কোনো কবিতা হয়ে দাঁড়িয়ে আছে। কাঠের জানালাগুলো দিয়ে ঢুকে পড়া কোমল আলো ধুলোমাখা ব্রেঞ্চ টেবিলের উপর পড়ে এক ধরনের অলিখিত স্মৃতি রচনা করে। নবনী জেহরানের পিছু পিছু ক্লাসরুমে পৌঁছালো। সে মাঝামাঝি একটা সিটে বসল। জেহরান সবার একদম লাস্ট ব্রেঞ্চে চলে গেল। জেহরানকে দেখেই তার বন্ধুরা উল্লাসিত হয়ে ডাক দিল ওদের পাশে বসার জন্য। নবনীর নতুন এক মেয়ে, হঠাৎ করে মাঝপথে আসায় আশেপাশের ছাত্রছাত্রীরা তাকে দেখছিল। কয়েকজন এগিয়ে এসে তার সঙ্গে কথা বলল। নবনী তাদের কারণ জানালো। নবনীর পাশে বসা মেয়েটির নাম রিমি। রিমি তার পরিচয় দিল। সে নবনীর সঙ্গে গল্প করছিল। নবনী বেশ ইন্ট্রোভার্ট স্বভাবের মেয়ে। সে চুপচাপ শুনছিল রিমির গল্পগুলো। নবনীর চোখগুলো একজোড়া চশমা পরিহিত চক্ষু ছিল। নবনী জানে না তার বয়স কেমন, সে কোথায় পড়াশোনা করে, কিছুই না। কিন্তু শহরে পা রাখার পর থেকেই তার হৃদয় যেন একজনকেই চারিদিকে খুঁজে বেড়াচ্ছে। নবনীর মন বলছে সে আবার সেই চশমা পরিহিত ছেলেটির সন্ধান পাবে, যাকে দেখলেই নবনীর হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি কাজ করে, যেন পুরনো কোনো সুরের ছোঁয়া, হারিয়ে যাওয়া পরিচয়ের স্পর্শ। সেই চোখ দুটো নির্বাক কিন্তু গম্ভীর, সেই চেহারাটা সহজ অথচ বিস্ময়করভাবে আপন। নবনীর মনে হয় এই বিশাল শহরের ভিড়েও যদি কারো সঙ্গে আবার দেখা হওয়ার কথা থাকে, তবে সেটা সেই সেই ছেলেটি, যার চোখে লুকিয়ে আছে নবনীর হারিয়ে যাওয়া গল্পের প্রথম পাতা। নবনীর হঠাৎ নজর পড়ল ফার্স্ট বেঞ্চে বসে থাকা এক ছেলের দিকে। ফ্যানের বাতাসে তার সিল্কি চুলগুলো হালকা করে উড়ছিল, যেন নীরব সৌন্দর্যের মৃদু ঢেউ। হালকা স্কাই ব্লু রঙের শার্ট তার গায়ের রঙকে আরও ফর্সা করে তুলেছে। চোখে মোটা ফ্রেমের চশমা, হাতে কালো রঙের ঘড়ি। তার চোখ দুটো পুরোপুরি ডুবে আছে বইয়ের পাতায়। চারপাশে সবাই গল্পে মেতে উঠলেও সে নিঃসন্দ, নিরালয় নিজের জগতে হারিয়ে আছে। একেবারে প্রথম বেঞ্চে সে একা বসে আছে, জানতেই যেন পারছে না চারিদিকে কি হচ্ছে। সে যেন বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা এক দুনিয়ায় বাস করছে, যেখানে তার আর বইয়ের পাতার মাঝেই রয়েছে এক অদৃশ্য বন্ধন।
নবনীর দৃষ্টি সেখানেই আটকে গেল এক অচেনা কিন্তু অজান্তেই চেনা লাগা অনুভব নিয়ে। আবারও ঠিক 7 বছর আগের মতো নবনীর হৃদয়ে এক অপরিসীম প্রশান্তির সৃষ্টি হলো। যেন কারো চেনা গন্ধে ভরে উঠল তার নিঃশ্বাস, কারো চেনা চোখে হারিয়ে গেল সে মুহূর্তেই। নবনী নিজেই বুঝতে পারছিল না সে কি ভুল দেখছে। না, একদম না। এতগুলো বছর কেটে গেল সেই মুখটা এখনও তার মনে স্পষ্ট আঁকা রয়ে গেছে। তবু নিশ্চিন্ত হওয়ার জন্য সে ধীরে রিমিকে জিজ্ঞেস করল, আচ্ছা, ফার্স্ট বেঞ্চে বসা ছেলেটার নাম কি? রিমি একটু কৌতূহলী ভঙ্গিতে হেসে বলল, আরে হ্যাঁ, সে তো আমাদের কলেজের টপার, নামটা শাহরিয়ার শুভ্র। নবনীর বুকের ভেতর যেন হালকা কেঁপে উঠল। এই নামটাই তো, এই চেহারাটাই তো তার 7 বছর আগের হারিয়ে যাওয়া গল্পের প্রথম পৃষ্ঠা। নবনীর ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল। এত বছর পর ঠিক একইভাবে হঠাৎ করে দেখা, এটা কি আদৌ সম্ভব? সত্যি কি পৃথিবীটা এত ছোট? ঘুরতে ঘুরতে সময় আর বাস্তবতার অজস্র বাঁক পেরিয়ে তারা আবার মুখোমুখি হলো, ঠিক সেই একই জায়গায়। নবনী চোখ নামিয়ে ফেলল, কিন্তু হৃদয়ের ভেতর ঝড় বয়ে যাচ্ছে। হাজারটা প্রশ্ন, হাজারটা অনুভূতি একসাথে হাহাকার করছে তার ভিতরে। এটা কি শুধু কাকতালীয়, নাকি ভাগ্য খুব যত্ন করে বনেছে এই পূর্ণমিলনের গল্প? হয়তো সময়, দূরত্ব আর জীবন তাদের আলাদা করেছিল, কিন্তু আজ এই শ্রেণীকক্ষে যেন সবকিছু আবার নতুন করে শুরু হওয়ার অপেক্ষায়। রিমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার, চেনো নাকি ওকে? নবনী সত্যিটা লুকিয়ে নরম গলায় বলল, এমনি, সবাই গল্প করছে, কিন্তু ও একেবারে চুপচাপ, তাই অবাক হলাম আর কি। রিমি হেসে বলল, সে এমনই। ফার্স্ট ইয়ার শেষ হয়ে যাচ্ছে, তাও সব সময় তাকে একা দেখা যায়। তার কোনো ক্লোজ বন্ধু নেই, সে সবসময় একাই থাকে, এভাবে নীরব নির্জন। নবনী মনে মনে ভাবল, এত কাছে থেকেও যেন তাদের দূরত্বটা আকাশ সম। তার হৃদয় ছটফট করছে শুভ্রর কাছে যাওয়ার জন্য। কেন জানি ছেলেটার জন্য ভীষণ মায়া লাগছে। সে এমন কেন? কারো সাথে না মিশে একা একা থাকা, এটা কি অভ্যাস, না জীবনের কোনো না বলা কষ্ট? নবনী যেন সব শুনতে চাই, তার জীবনের প্রতিটা গল্প, প্রতিটা নিঃশ্বাসের গভীরতা। দুঃখের দিন, সুখের দিন নবনী পাশে থাকতে চায় শুভ্রর। কোনো দাবি নয়, কোনো স্বপ্ন নয়, শুধু একজন শুভাকাঙ্ক্ষী হয়ে। এটুকু তো নবনীর চাওয়া মাত্র, এক নিঃশব্দ ভালোবাসা, যেটা বলা না হলেও অনুভব করা যায়। দুপুর 1টার সময় টানা 3টা ক্লাসের পর টিফিন ব্রেক দেয়া হলো প্রায় 1 ঘন্টার জন্য। নতুন বাড়ির গোছগাছ করতে গিয়ে মেয়ে বাবা কেউই রান্না করতে পারেনি সকালে। ব্রেকফাস্ট একটা রেস্টুরেন্টে করে এসেছে, টিফিনটা তার বাবা আজকে ক্যান্টিনেই করতে বলেছে। এমনিতে নবনী বাইরের খাবার খুব একটা পছন্দ করে না, কিন্তু আজকে বাধ্য হয়ে করতে হবে মনে হচ্ছে। নবনী খেয়াল করে দেখল শুভ্র ব্যাগ থেকে টিফিন বক্স বের করছে। দূর থেকে যতদূর মনে হলো সে ব্রেড বাটার আর হালকা কিছু ফল খাচ্ছে। নবনী মনে মনে ভাবল, এই ছেলেটার সব কিছুই এত পারফেক্ট কিভাবে হয়, এমনকি খাবার মেনটেন করার ক্ষমতাটাও। রিমি হঠাৎ করে বলল, নবনী, চলো ক্যান্টিন থেকে কিছু খেয়ে আসি। নবনীও বিনা বাক্যে উঠে পড়ল। নবনী একটা চিজ বার্গার অর্ডার দিল, আর সাথে রিমির সঙ্গে টুকটাক গল্প করছিল। নতুন পরিবেশে একটু আনকমফোর্টেবল ফিল করলেও শুভ্রকে দেখে যেন নবনীর মনের সকল অস্বস্তি দূর হয়ে গেছে এক নিমেষেই। পিছন থেকে হঠাৎ করে একটা গম্ভীর কণ্ঠ বলে উঠল, ক্যান্টিনের খাবার এমনিতেই অস্বাস্থ্যকর, তোমার কি প্রথম দিনেই পেট খারাপ করার ইচ্ছে হয়েছে নাকি? নবনী চমকে পেছনে ফিরে দেখল জেহরান। নবনী হঠাৎ এমন প্রশ্ন শুনে বেশ অস্বস্তিতে পড়ে গেল, আবার রেগেও গেল, এটা ভেবে অজানা অচেনা ছেলে তার ব্যাপারে এত নাক গলাছে কেন। নবনী শান্তভাবে বলল, আপনি এখানে কি করছেন? জেহরান ভ্রু খানিকটা বাঁকিয়ে বলল, আমি কি তোমার থেকে 10-15 বছর বড় যে এত সম্মান দিয়ে আপনি বলছো? নবনীর মেজাজটা সত্যি খারাপ হতে যাচ্ছিল। মানুষকে সম্মান দিয়ে কথা বলাও কি ভুল? সে কিছু বলবে তার আগেই জেহরান বলে উঠল, এসেছি তোমার থেকে ধন্যবাদ নেয়ার জন্য। তোমাকে কষ্ট করে পৌঁছে দিলাম, একটা ধন্যবাদ কি আমার প্রাপ্য না? অবিশ্বাস্য, মনে হচ্ছে আমার জন্য আমার রুমে পৌঁছে দিল। সে তো তার রুমেই আসছিল, আমি পিছু পিছু এসেছি এই আর কি। নবনী মনে মনে বলল, তাও ভদ্রতার খাতিরে জেহরানকে একটা ছোট্ট ধন্যবাদ দিল। জেহরান বলল, এখন ধন্যবাদ অনেক বাসি হয়ে গেছে। আমি ধন্য হব যদি তুমি এসব আনহেলদি খাবার না খেয়ে হেলদি খাবার খাও। জি, মনে থাকবে।
নবনীর বিশেষ একটা ক্ষমতা আছে, সেটা হলো রাগ কন্ট্রোল করার। কিন্তু একবার যদি মেজাজ হারিয়ে ফেলে তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে যেতে পারে, বলাই যায় না। নবনী মনে মনে ভাবল, শুভ্র যদি তাকে অন্য ছেলের সাথে কথা বলতে দেখে ফেলে তখন কি ভাববে। আবার হঠাৎ করেই মনে পড়ল শুভ্র তো তাকে চেনেই না। তাও নবনী কোনো রকম রিস্ক নিল না, কোনোভাবে বার্গারটা শেষ করে ক্লাসরুমে চলে এলো। আর ঠিক তখনই জেহরান একদৃষ্টিতে তার প্রেয়সীকে দেখছে। জেহরান মনে মনে ভাবতে লাগলো, ঠিক একই চোখ, একই সুবাস, ভীষণ পরিচিত। নবনীকে এত আপন লাগার প্রধান কারণ নবনীর ডান চোখের মাঝ বরাবর ছোট্ট একটা তিল। এইরকম তিল সে আরও একজনের চোখে দেখেছে, যার কারণে হয়তো তার জীবনের পরিণতি এমন দুর্বিষহ হয়ে উঠেছে। নবনীর চোখে যেন জেহরানের ধ্বংসলেখা। নবনীর সাথে রিমিও দৌড়াতে দৌড়াতে ক্লাসরুমে এলো। রিমি বেশ হাঁপাতে হাঁপাতে বলল, জেহরানকে তুমি কিভাবে চেনো? যে জেহরান কোনো মেয়ের দিকে ঘুরেও তাকায় না, সে কিনা তোমার কাছে এসে নিজ থেকে একটা ধন্যবাদ নিতে এসেছে। এটা যেন অষ্টম আশ্চর্যের ব্যাপার। নবনী বেশ বিরক্ত স্বরেই বলল, সেটা তোমার জেহরানকে জিজ্ঞেস করো কেমন। রিমি একটু লজ্জা পেয়ে বলল, জেহরান আমার হলে আমি এতগুলো দিন তার পিছু নিতাম না, বরং তার পাশেই থাকতাম। নবনী কৌতূহল ভরে জিজ্ঞেস করল, তোমার ক্রাশ নাকি? কি যে বলো না, সে শুধু আমার কেন, পুরো কলেজের সব মেয়েদেরই কল্পনার প্রেমিক। সারাদিন শুভ্রর কথা ভাবতে ভাবতে নবনীর চেহারানকে ঠিকমতো খেয়াল করা হয়নি। তবে যতদূর মনে আছে নবনী নিশ্চিন্ত, জেহরানের ঘাড় পর্যন্ত হবে সে। ছেলেটা 6 ফুটের বেশি হবেই। জেহরানের সুগন্ধটাও নবনীর মনে আছে, তার পেছনে হাঁটার সময় টের পেয়েছিল। চকলেট ফ্লেভার পারফিউম। নবনী কল্পনা করতে থাকলো, আচ্ছা, শুভ্র কি জেহরানের থেকেও লম্বা হবে? শুভ্র তো এখনও একটা বই নিয়েই বসে আছে। নবনী আবার চোখ মেলে দেখতে চাইল শুভ্র কি বই পড়ছে। যতদূর মনে হলো সেটা কোনো নন ফিকশন বই। তবে ক্লাস টাইমে সে একাডেমিক বই পড়ছিল, এটা নিশ্চয়ই। ক্লাস প্রায় শেষ হয় 4টার দিকে। নবনীর বাবা অফিসের গাড়ি নিয়ে তাকে নিতে এসেছেন। নবনী রিমিকে বিদায় জানিয়ে বাবার সঙ্গে গাড়ির দিকে যেতে শুরু করলো। তবে তার চোখ ঠিকই শুভ্রকেই খুঁজছিল, কিন্তু এত ভিড়ের মাঝে সেই সুদর্শন পুরুষটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু জেহরানের তীক্ষ্ণ চোখ ঠিকই নবনীকে খুঁজে নিয়েছে। নবনীর পাশে তার বাবার চেহারা দেখে জেহরান যেন একদম নিশ্চিন্ত হয়ে গেল। হ্যাঁ, সে ঠিকই ধরেছে, এই সেই মেয়ে যাকে দেখেই জেহরানের পৃথিবী থমকে গিয়েছিল, যার এক চাহনিতে তার হৃদয়ে ভূমিকম্পের সৃষ্টি হয়েছিল। আর এমন ভূমিকম্প তো জেহরান প্রতিনিয়তই চায়। প্রতিটি কম্পন যেন তাকে আবার বাঁচিয়ে তোলে, আবার হারিয়ে ফেলে। নবনী এক ঝলকেই জেহরানের জগতে যেন এক অনির্বচনীয় গল্পের শুরু হয়ে গেছে। সে মনে মনে ভাবল, আমার পরিকল্পনা সাকসেসফুল, কিন্তু কিসের পরিকল্পনা সেটা সময়ই বলে দেবে। চারিদিক জুড়ে মুষলধারে বৃষ্টি। ঘনঘোর কালো মেঘে ঢেকে আছে আকাশটা, যেন সূর্য নিজেই হারিয়ে গেছে চিরতরের জন্য। সেই নিরন্তর বৃষ্টির শব্দের মাঝে দাঁড়িয়ে আছে এক প্রাচীন পরিত্যক্ত রাজপ্রাসাদের মতো বাড়ি, অন্তহীন জঙ্গলের একেবারে হৃদয়ে, যেখানে মানুষের পদচিহ্ন বহু শতাব্দী ধরে মুছে গেছে। জেহরানের বয়স তখন মাত্র 13। জন্মের পর থেকেই তাকে আলাদা করে রাখা হয়েছিল অন্য শিশুদের থেকে একটা ছোট্ট অন্ধকার ঘরে, নিঃসঙ্গ আর নিস্তব্ধতায় বন্দী। সেই ঘরেই জেহরান খেলত একটি কঙ্কালের সঙ্গে। অন্য শিশুরা যেখানে স্বাভাবিকভাবে পুতুল কিংবা খেলনা গাড়ি নিয়ে খেলে বেড়াতো, সেখানে জেহরানের জন্য ছোটবেলা থেকেই খেলনা হিসেবে বরাদ্দ ছিল মানুষের হাড়গোড়, একটি খুলির নিচে চাপা পড়ে থাকা শতাব্দী পুরনো কান্না। প্রথম প্রথম সেও ভয় পেত খুব, হাত কাঁপত, বুক ধকধক করত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে মানিয়ে নিয়েছে। ভয়টাই হয়ে উঠেছিল তার সবচেয়ে চেনা অনুভব। কঙ্কালের ফাঁকা চোখের দিকে তাকিয়ে সে খুঁজে নিতে শিখেছিল সঙ্গ। আর খুলির গায়ে হাত বুলিয়ে সে জেনে গিয়েছিল নিঃসঙ্গতার ভাষা। জেহরানের খেলাধুলা ছিল নীরব অথচ ভয়ানক। আর তার শৈশব, সেটা ছিল মৃতদের ছায়ায় গড়া এক ঘন নীরব অভিশাপ। হঠাৎ পাশের ঘর থেকে ভেসে এলো এক মর্মান্তিক আত্মচিৎকার, তার মায়ের কণ্ঠ। জেহরান আর দেরি করে না, দৌড়ে ছুটে যায় মায়ের ঘরের দিকে। তার মা একজন মানসিক রোগীর মতো আচরণ করছেন আজকাল, অথচ এমন তো তিনি ছিলেন না কখনো। একসময় তিনি ছিলেন ভ্রমণ প্রিয়াসী রমণী, সৌন্দর্যের অপার আধার। জমিদার পরিবারের জন্ম, রাজকীয় শাসনে বড় হয়ে ওঠা তার। ছোটবেলা থেকেই তার চলাফেরা, কথা বলার ভঙ্গি
এমনকি হাসিও যেন রাজরানীদের মতো। জেহরানের মায়ের এই অতুল সৌন্দর্য যেন কোনো এক রহস্যময় অভিশাপের মতো রয়ে গেছে তার মধ্যেও। তার চোখ, তার চিবুকের গঠন সবই যেন মায়ের প্রতিচ্ছবি। কিন্তু আজ সেই রমণী, যার হাসিতে কখনো প্রাসাদের বারান্দা মুখরিত হতো, এখন চিৎকারে কাঁপিয়ে তোলে নিঃসঙ্গ দেয়ালগুলো। জেহরান চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার ছোট্ট হাতটা কাঁপতে কাঁপতে বাড়িয়ে দেয় মায়ের দিকে। কিন্তু মন বলেও কিছু একটা গুমড়ে ওঠে। এই মা তো আর আগের মা নয়। তার মায়ের জীবনের কালো অধ্যায় শুরু হয়েছিল জেহরানের বাবার সঙ্গে বিয়ের পর থেকেই। প্রথম দিকে সবকিছু স্বাভাবিকই মনে হয়েছিল, নিয়মিত অভ্যর্থনা, আদরের পরও সমাজের চোখে নিখুঁত এক সংসার। কিন্তু ধীরে ধীরে এক অদৃশ্য ছায়া ঘিরে ধরতে থাকে তার জীবনের প্রতিটি কোণ। তিনি টের পান, যাকে তিনি জীবনসঙ্গী ভেবেছিলেন সে মানুষ নয়, মানুষের মুখোশে লুকিয়ে থাকা এক নৃশংস জন্তু। জেহরানের মা তার দিকে তাকিয়ে বললেন, একটু চিনি দে, কিছু মিষ্টি, কিছু। কণ্ঠটা কাঁপছে, চোখজোড়া যেন নিঃশেষ, যেন শরীরের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে। জেহরান বুঝে যায় হয়তো মায়ের রক্তচাপ অনেক কমে গেছে। তার চোখে মুখে আতঙ্কের ছায়া। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে ছুটে যায় রান্নাঘরে। তাকগুলো একে একে খুলে দেখে, কৌটো উল্টে দেখে, ঘরের প্রতিটা কোণ তন্ন তন্ন ঘুরে খোঁজে। কিন্তু না, চিনি বা মিষ্টি জাতীয় কিছুই নেই। তার গলা শুকিয়ে আসে। বাইরে তখনও ঝমঝমিয়ে বৃষ্টি নামছে। সেই পুরনো পরিত্যক্ত বাড়ির চারপাশে কেবল নির্জনতা আর কল্পনাকে হার মানানো গাছ ছমছমে শব্দ। বাড়িতে সে আর তার মা ছাড়া কেউ নেই, না কোনো কাজের লোক, না কোনো প্রতিবেশী, না এমনকি ফোনে ডাকবার মতো কেউ। জেহরান আর কিছু না ভেবে ছুট লাগায় বাইরে। বৃষ্টিতে ভিজে একেবারে জুবুথুবু, তবুও সে থামে না। গাঢ় সবুজ জঙ্গলের ভেতর দিয়ে ছুটে, জানে না কি এক অদ্ভুত শক্তি তাকে ঠেলে নিচ্ছে। মানুষের বসতি যেখানে শুরু হয় সেখানে পৌঁছতে তার 5 মিনিটের বেশি লাগেনি। কিন্তু এই 5 মিনিট যেন চিরন্তন মনে হয়। সে দোকান থেকে দোকানে ছুটে বেড়ায়, একটু মিষ্টি দিন না, কিছু চিনি, কিছুই হবে। কিন্তু বাইরের ঝড় বৃষ্টি দেখে বেশিরভাগ দোকানপাট বন্ধ। যে কটা খোলা আছে সেখানে মিষ্টি বা চিনি জাতীয় কিছুই নেই। হয়তো সময়টা ভুল ছিল, নয়তো ভাগ্যটাই। বৃষ্টির ফোঁটার নিচে দাঁড়িয়ে জেহরানের মনে হলো, একটা সামান্য মিষ্টির জন্য এমন অসহায় লাগে কেমন করে। তার ভেজা মুখে তখন একটাই চিন্তা, মাকে বাঁচাতেই হবে যেভাবেই হোক। হঠাৎই জেহরান অনুভব করে এক নরম তুলতুলে হাতের স্পর্শ তার কাঁধে। চমকে উঠে পেছনে তাকায়। সামনে দাঁড়িয়ে আছে তারই বয়সী এক মেয়ে, কাঁধ অবধি ভেজা চুল, চোখে অদ্ভুত শান্ত এক জ্যোতি। মেয়েটা মৃদুস্বরে জিজ্ঞেস করে, তুমি কি কিছু খুঁজছো? তোমার কিছু লাগবে? জেহরান কিছুটা বিরক্ত হয়। সে এখন কারোর সাথে গল্প করার মোড়ে নেই। তার মাথায় কেবল একটাই চিন্তা, মাকে বাঁচাতে হবে। সে মেয়েটার কথায় সাড়া না দিয়ে বাকিদের মতো দোকানগুলোতে খোঁজ চালাতে থাকে। কিন্তু মেয়েটা আবারও বলে, তুমি কি কিছু খুঁজছো? জেহরান এবার বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে বলে, মিষ্টি জাতীয় কিছু লাগবে আমার, চিনি বা কিছু, যে কোনো কিছুই চলবে। মেয়েটা হঠাৎ যেন খুশি হয়ে উঠল। তার চোখে ফুটে উঠল একরাশ উচ্ছ্বাস, যেটা যেন চারিপাশের বৃষ্টি ভেজা অন্ধকারকেও খানিকটা উষ্ণ করে দিল। সে নিজের ব্যাগে হাত ঢুকিয়ে কিছু একটা খুঁজল। মুহূর্ত পরে জেহেরানের হাতে এগিয়ে দিল ছোট্ট একটা চকলেট, একটু নরম হয়ে যাওয়া, তবুও এক ঝলকেই বোঝা যায় এটা মিষ্টি। এই চকলেটটা নাও, মেয়েটা মৃদু হেসে বলল। জেহরান এক মুহূর্ত তাকিয়ে রইল তার দিকে। চারপাশে তখনও ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, দোকানগুলো বন্ধ, বাতাসে ভেজা মাটির গন্ধ। এই নিঃসঙ্গতার মাঝে যেন এই একটি মাত্র মানুষ তার ডাকে সাড়া দিয়েছে। সে চকলেটটা হাতের মুঠোয় চেপে ধরে, কিছু বলতে চাইল, কিন্তু গলার কাছে এসে কথাগুলো আটকে গেল। সে কেবল চোখে চোখ রাখল মেয়েটার সঙ্গে। সেই চোখে যেন এক অজানা রহস্য, আবার আশ্বাসও। ধন্যবাদ, কাপা গলায় বলল জেহরান। তারপর সে পেছন ফিরিয়ে ছুটে চলল বৃষ্টি ভেজা পথ ধরে মায়ের কাছে। জেহরান একবার পেছনে তাকিয়ে লক্ষ্য করল মেয়েটা তার বাবার সাথে হেঁটে চলেছে। জেহরানের হৃদয়ে যেন গেঁথে গেল সেই ডাগর ডাগর চোখজোড়া, যার ডান চোখের ভেতর রয়েছে ছোট্ট একটি তিল। সন্ধ্যা নামে নিঃশব্দে, যেন আকাশের ক্যানভাসে একজন অদৃশ্য চিত্রশিল্পী তুলির ছোঁয়ায় ছড়িয়ে দেয় আবেগের গাঢ় রং। পশ্চিম দিগন্তে লালচে আভা নিয়ে অস্ত যায় সূর্য। তার সেই রশ্মিগুলো ধরা দেয় গাছের পাতায়, নদীর জলে, মানুষের চোখে। এই সময়টা এক অত্যাধিক নিস্তব্ধতার, যেন প্রকৃতিও কিছুক্ষণ নিজের সঙ্গে কথা বলে।
নবনীর জীবনে আজকের দিনটা যেন বেশ দীর্ঘই ছিল। নতুন পরিবেশ, নতুন কলেজ, নতুন মানুষ, সব মিলিয়ে যেন একেবারেই অন্যরকম একটি দিন। বহু বছরের প্রতীক্ষিত সেই অনাগত পুরুষকে দেখার পর থেকেই তার হৃদয়টা যেন আবারও প্রশান্তিতে ভরে উঠেছে। তবে তার মনটা যেন বন্ধনহীনভাবে তার মায়ের দিকেই টানে। এই শহরের প্রতিটি কোণায় যেন লুকিয়ে আছে মায়ের সঙ্গে কাটানো অজস্র স্মৃতি। খুব অল্প বয়সেই সে তার মাকে হারিয়েছে। কিভাবে তার মা তাকে রেখে দূর আকাশে চলে গেলেন সেই গল্পটা আজও তার অজানা। তার বাবা যেন সবসময় এই বিষয়টা তার কাছ থেকে আড়াল করে গেছেন, একটা গভীর নীরবতার দেয়াল তুলে। হঠাৎ করেই নবনীর মনে পড়ল, সারাদিন বাবার সঙ্গে তো একবারও কথা হয়নি। তার বাবা একটু আগেই বাসায় ফিরেছেন, আর ফিরে এসেই নিজের ঘরে একটি মামলার ফাইলে ডুবে আছেন। নবনীর বাবা তার ঘরে কারো আসা একেবারেই পছন্দ করেন না। এমনকি নবনী, তার একমাত্র মেয়ে হয়েও, খুব একটা বাবার ঘরে যায় না। বাবা, আসতে পারি? নবনী বাবার দরজায় ধীরে কড়া নাড়ল। ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে আফজাল সাহেব বললেন, ভেতরে এসো মা। নবনীর বাবার ঘরটি সাধারণত একটু এলোমেলোই থাকে। সারাদিনের কাজের ব্যস্ততায় তিনি ঠিকভাবে গোছাতে পারেন না। চারপাশে বিভিন্ন কেসের ফাইল ছড়িয়ে ছিটিয়ে থাকে। ঘরের একপাশের দেয়াল জুড়ে সাজানো অসংখ্য বই, যেন এক বিশাল জ্ঞানের পাহাড়। নবনীর বাবা বই পড়ুয়া মানুষ। এই অভ্যাসটি যেন রক্তে মিশে নবনীর মধ্যেও এসে গেছে। বইয়ের পাতায় হারিয়ে যাওয়া শব্দের ভেতর অর্থ খোঁজা, এই অভ্যাসই যেন বাবার কাছ থেকে পাওয়া এক নীরব উত্তরাধিকার। নবনীর বাবা বেশ মনোযোগ সহকারে একটি কেসের ফাইল দেখছিলেন। নবনী একটু সাবধানে জিজ্ঞেস করল, বাবা, তুমি কি খুব ব্যস্ত? চলো কিছু খেয়ে নিও, আমি স্যান্ডউইচ আর কফি বানিয়েছি। বাবা একটু মাথা নাড়িয়ে বললেন, খাবারগুলো রুমে নিয়ে এসো তো মা, আমার তোমার সাথে কিছু কথা বলার আছে। নবনী বাধ্য মেয়ের মতো খাবারগুলো একটা ছোট্ট টেবিলে রাখলো। বাবা মেয়ে দুজনেই একসাথে খেতে বসলো, আর গল্প চলতে লাগলো সেই কেস নিয়েই। এই কেসটা প্রায় 7 বছর আগের, বুঝলে মা? আফজাল সাহেব একটু থেমে বললেন, তোমার মায়ের মৃত্যুর রহস্যের সাথেই এই কেসটা জড়িয়ে আছে। ঠিক 7 বছর আগেও আমি এই মামলার তদন্ত করেছিলাম, তাই আবারও আমাকে এই কেসটির দায়িত্ব দেওয়া হয়েছে। এজন্যই আমাদের এত জরুরি ভিত্তিতে রাজশাহী আসতে হয়েছে। নবনীর মুখটা থমকে গেল। বাবার কথা যেন হঠাৎ করে মনের গভীরে বাজতে লাগলো। মায়ের মৃত্যু, পুরনো কেস, আবার সেই শহর, সবকিছু মিলিয়ে এক অদ্ভুত রহস্যময় আবহ ঘনিয়ে এলো চারিপাশে। নবনী বেশ কষ্ট নিয়ে বলল, মায়ের মৃত্যুর রহস্যটা কিন্তু তুমি আজও আমাকে বলনি বাবা। আফজাল সাহেবের মুখটা মুহূর্তে গম্ভীর হয়ে গেল। তিনি গম্ভীর স্বরে বললেন, আমি চাইনি মা, আমার আর তোমার মায়ের ওপর দিয়ে যে ঝড় বয়ে গিয়েছিল সেটা যেন তোমার ওপর দিয়ে না যাক। তাই তো আমি এই শহর ছেড়ে তোমাকে নিয়ে অনেক দূরে চলে গিয়েছিলাম। নবনী খুব মনোযোগ দিয়ে বাবার প্রতিটি কথা শুনছিল। তার চোখে মুখে জিজ্ঞাসা, বিস্ময় আর আবেগের মিশ্র ছাপ। আফজাল সাহেব আবার বলতে শুরু করলেন, তবে এখন আমার মনে হচ্ছে সময় এসে গেছে তোমায় সব কিছু জানার। তবে আপাতত এতটুকু জেনে রাখো, তোমার মায়ের অবস্থার জন্য যে দায়ী তার লাশ 1 সপ্তাহ আগে উদ্ধার করা হয়েছে। আর কে এই ভয়ঙ্কর সাইকোপ্যাথকে নৃশংসভাবে খুন করল তারই তদন্তের দায়িত্ব এখন আমার কাঁধে। নবনী যেন একটু বিস্মিত, আবার একটুখানি আনন্দিত গলায় বলল, যে এটা করেছে সে অবশ্যই ঠিক কাজটাই করেছে। তুমি কি তাকে ধরে শাস্তি দিতে চাও বাবা? সে তো আমাদের জীবনে এক দেবদূতের মতো এসে মায়ের মৃত্যুর প্রতিশোধ নিয়ে চলে গেছে। তার কণ্ঠে প্রতিশোধের স্বর থাকলেও সেই সাথে ছিল এক ধরনের অদ্ভুত স্বস্তি, যেন বহুদিনের জমে থাকা রক্তক্ষরণে প্রথমবারের মতো একটা ব্যথাহীন আঘাত লেগেছে, যেটা সরে যাওয়ার ইঙ্গিত দেয়। আফজাল সাহেব নিজেও কথাগুলো শুনে বেশ খুশি হয়েছিলেন। তার অসমাপ্ত কাজ কেউ যেন এত নিখুঁতভাবে শেষ করে দিয়েছে। এই অনুভূতিটা তার জন্য এক আশ্চর্য ও স্বস্তিদায়ক ছিল। তিনিও যেন সেই দেবদূতের মতো মানুষটির প্রতি চিরকৃতজ্ঞ। নবনী এবার মায়ের মৃত্যুর পুরো ঘটনাটা জানতে চাইল, কিন্তু আফজাল সাহেব শান্ত গলায় বললেন, সময় হলে সব জানতে পারবে তুমি। আপাতত চেষ্টা করো সবার থেকে একটু দূরে থাকতে, বুঝে শুনি বন্ধু বানাবে, আর সহজে কাউকে বিশ্বাস করবে না, মনে থাকবে তো মা? নবনী ধীরে মাথা নাড়ল। তার চোখে তখন শত প্রশ্ন, কিন্তু বাবার কথায় ছিল এমন এক দৃঢ়তা যার উপর নির্ভর করে সে আপাতত অপেক্ষা করতে প্রস্তুত।